Assalamu alaikum, my dear students. Welcome back to my online English class, English second paper, grammar. My today's topic is narration. That means today I will discuss narration of exclamatory sentences. So, I would like to invite you all to join the class and enjoy the class up to the last moment. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমি আমার এই অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি এবং তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে বলে আমি আশা করি এবং আমি নিশ্চিত তোমরা যদি ক্লাসটি উপভোগ করো তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপর ন্যারেশন বিষয়ে তোমাদের আর কোনো জটিলতা থাকবে না বলে আমি আশা করি। ওকে, সবাইকে আমার এই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। Once again, I would like to welcome you all to my online English class. Narration of exclamatory sentence. The first sentence is the boy said, comma, inverted comma, shuru. Hooray! Note of exclamation. We have won the match. Full stop, inverted comma শেষ। আমরা দেখতে পাচ্ছি এখানে হুররে শব্দটার পরেই আশ্চর্যবোধক চিহ্নটা বসে গেছে, কিন্তু বাক্যের অংশের পরে কি বসল? ফুল স্টপ বসল। তার মানে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোনো বাক্যে হুররে শব্দটি ব্যবহার হয় তাহলে নোট অফ এক্সক্লেমেশনটা হুররে শব্দের পরেই বসবে। এলাস শব্দের ব্যবহার হলে তাহলে এলাসের পরে বসবে। তোমরা সবাই জানো যে হুররে মানে কী মজা, কী আনন্দ, এটাতে আনন্দ প্রকাশ করে এবং এটা মানুষের মধ্যে একটা সাডেন ফিলিংস এক্সপ্রেস করে, একটা আকস্মিক আবেগ অনুভূতি প্রকাশ করে। এই জন্য অবশ্যই এটা একটা আবেগসূচক শব্দ। আর এটার পরেই কী বলবে? নোট অফ এক্সক্লেমেশন বলবে। তার মানে আমরা সবাই নিশ্চিত হতে পারতেছি যে এখানে রিপোর্টের স্পিচটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আকস্মিক আবেগ প্রকাশ করার জন্য, সাডেন ফিলিংস বা সাডেন ইমোশন প্রকাশ করার জন্য আমরা একটা ভার্ব ব্যবহার করি, সেটা হচ্ছে যে এক্সক্লেম। যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্ম হয় তাহলে এক্সক্লেম ভার্বের পরে কী হবে? ফার্স্ট ফর্ম হবে। তাহলে দি বয়েজ এক্সক্লেমড, এক্সক্লেম ভার্বের পরে আমরা একটা ফ্রেজ যুক্ত করি ইন অথবা উইথ ব্যবহার করে। যদি আনন্দ প্রকাশ করে হয় ইন জয় অথবা উইথ জয়, যদি দুঃখ প্রকাশ করে তাহলে হয় ইন গ্রিফ অথবা ইন সরো অথবা উইথ সরো। তো হুরে কী মজা, এটা তো অবশ্যই আনন্দ প্রকাশ করছে, তাহলে আমরা কী ব্যবহার করবো? এক্সক্লেমড ইন জয় অথবা এক্সক্লেমড উইথ joy. Okay, we can see the answer. Dear student, there are two parts, isn't it, in the direct speech. In each and every direct speech, there are two parts. প্রত্যেকটি ডিরেক্ট স্পিচে দুইটা অংশ থাকে। ওয়ান ইজ কল্ড রিপোর্টিং ভার্ব অ্যান্ড দি আদার ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। তো এখানে হলুদ রঙে যে লেখাটি লেখা হয়েছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, আর কালো কালি দিয়ে যে অংশটা লেখা হয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা হচ্ছে আমরা ন্যারেশন করতে গেলে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ধরন নির্ণয় করতে হয়। যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স সেহেতু আমরা রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে কী লিখব? এক্সক্লেমড। নাও উই ক্যান হ্যাভ এ লুক অ্যাট দ্য আনসার। দি বয়েজ এক্সক্লেমড ইন অবলিক উইথ জয়, যেহেতু আনন্দ প্রকাশ করছে। আর যখন ইনডিরেক্ট করব তখন দুইটা সেপারেট অংশকে আমরা কী করব? যুক্ত করব। আর যুক্ত করার জন্য কী লাগবে? একটা কানেক্টর লাগবে, তাই না? সংযোগ করে লাগবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কানেক্টর হিসেবে ব্যবহার হবে দ্যাট। দ্যাট। এখন হুররে শব্দটা থাকবে না, কারণ এটা দ্বারা আনন্দ প্রকাশ করছে। এই জন্য আমরা কী ব্যবহার করছি? এক্সক্লেম উইথ জয় অথবা ইন জয়। এখন হুররের ভাব এখানে প্রকাশ করে ফেলছি, সেহেতু আর হুররে থাকবে না। তাহলে এখন পরবর্তী অংশে কী বলবে? সাবজেক্ট। সাবজেক্টকে এখানে উই যেহেতু ফার্স্ট পারসন,
এটার সাথে কার সম্পর্ক? সাবজেক্টের সম্পর্ক। তো সাবজেক্টকে দি বয়েস, এটা থার্ড পারসন, তাহলে উইটা হয়ে যাবে থার্ড পারসন, তাহলে হয়ে যাবে কি দে। রিপোর্টিং বা ফার্স্ট টেন্স, এই জন্য রিপোর্টের স্পিচের টেন্স কী হয়ে যাবে? বদলে যাবে। রিপোর্টের স্পিচের টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট, হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট, ইজন্ট ইট? তাহলে হ্যাভের ফার্স্ট ফর্ম কী হয়ে যাবে? হ্যাড। দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। ইজ ইট ক্লিয়ার? যদি রিপোর্টের স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে এটার সাথে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সম্পর্ক থাকবে। তো যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি বয়েস, থার্ড পারসন প্লুরাল, তাহলে উইটা কী হয়ে যাবে? দে হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও I would like to move to the next sentence. Another sentence. Dear student, you can see another sentence. He said to me, it is written in black. এটা কালো কালিতে লেখা হয়েছে। Alas, I could not save you. আমি তোমাকে রক্ষা কর, হাই, আমি তোমাকে রক্ষা করতে পারি না। Alas, এটা দ্বারা কী প্রকাশ করে? দুঃখ প্রকাশ করে। তার মানে, এবং এটা কি সবসময় বলে না, হঠাৎ বলে? যখন মানুষ কোনো বিপদে পড়ে বা মানুষের কোনো অঘটন ঘটে তখন হঠাৎ এটা বলে ওঠে। দ্যাট মিনস ইট অলসো এক্সপ্রেস এ সাডেন ফিলিং অর ইমোশন। সো এটাও হচ্ছে একটি এক্সপ্রেশন, কিসের এক্সপ্রেশন? অফ এক্সপ্রেসিং sudden feelings or emotion. So this is also an exclamatory sentence. আর এলাস যারা যেহেতু দুঃখ প্রকাশ করে সেহেতু আমরা কি করব? এক্সক্লেম সেট ভার্বের পরে, সেট ভার্বের পরিবর্তে যে এক্সক্লেমড ভার্ব আনবো, এক্সক্লেমের পরে কি আনবো? ইন সরো অথবা ইন গ্রিপ অথবা উইথ গ্রিপ, ইজন্ট ইট? নাও উই ক্যান সি দ্য আনসার. Indirect, he exclaimed in oblique with grief. ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো? দ্যাট আনবো। আর এলাসের অর্থ তো এক্সক্লেইমড ইন গ্রিফের মধ্যে এসে পড়ছে, এখন এলাসের আর কোনো প্রয়োজন নেই। তাহলে বলবে কি সাবজেক্ট, সাবজেক্ট কে আছে? আই, আই মানে কে? রিপোর্টিং ভার্বের স্পিকার হি, তাহলে আইটা হয়ে যাবে হি। রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স, রিপোর্টিং স্পিচের টেন্স পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং স্পিচের মধ্যে মডেল অক্সিলারি হিসেবে কি আছে? কুড। কুড যদি থাকে তাহলে সেটা টেন্সের আর কোনো কী হবে না, পরিবর্তন হবে না। যদি এটা ক্যান থাকতো তাহলে ক্যানটাকে আমরা কী করতাম? কুড করতাম। যেহেতু এখানে কুড আছে, কুডকে আর কোথাও নেওয়া যাবে না, এটা এই টেন্সের আর পরিবর্তন করা যাবে না। সো ইট উইল রিমেন আনচেঞ্জড। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ওকে, নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট স্লাইড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটি বাক্য দেখতে পাচ্ছ, দি বয় সেইড কমা ইনভার্টেড কমা স্টার্ট হোয়াট আ ফুল আই অ্যাম, নোট অফ এক্সক্লামেশন। এখানে কিন্তু আশ্চর্যবোধক বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা? হোয়াট দ্বারা। আমি কি বোকা। তাহলে হোয়াট এ ফুল আই অ্যাম, সে নিজেকে নিজে বোকা বলতেছে। এখন এটা সে আনন্দ করে বলতেছে না দুঃখ করে বলতেছে? ইট ইজ নট ক্লিয়ার। যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের দ্বারা দুঃখ না আনন্দ কী বোঝাচ্ছে এটা এ ব্যাপারে যদি নিশ্চিত হওয়া না যায় তাহলে এক্সক্লেমড ভার্বের পরে গ্রিপ বা সরো বা জয় এগুলি কোনো কিছুই আসবে না। সেট ভার্বের পরিবর্তে সরাসরি শুধু এক্সক্লেমড বলবে অথবা ক্রাইড আউট বলবে। ওকে, নাও উই ক্যান সি দ্য অ্যান্সার। দি বয় এক্সক্লেমড ইন ব্র্যাকেট ক্রাইড আউট। আমি আবার বলতেছি, হোয়াট আ ফুল আই এম, ব্যক্তি নিজেকে নিজে বলতেছে আমি কি বোকা। তো এটা দুঃখ করে বলতেছে নাকি স্বাভাবিকভাবে বলতেছে? ইট ইজ নট ক্লিয়ার। এই জন্য আমরা এক্সক্লেম ভার্বের পরে ইন সরো কথাটা আনে নাই, অথবা ইন জয় কথা আর ইন গ্রিপ কথাটা আনি নাই, অথবা উইথ সরো বা উইথ, শুধু কী আনলাম? এক্সক্লেমড। অথবা কী আনতে পারি? ক্রাইড আউট। কোন ক্ষেত্রে? যখন আমরা নিশ্চিত হতে পারবো না। দি বয় এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ গ্রেটফুল। মাই ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় অংশটা যখন অ্যাসার্টিভ করবো তখন প্রথমে কী লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট এখানে আই, আই মানে দি বয়,
তাহলে দ্বিবয়ের প্রোনাউন কী হবে? হি। যেহেতু রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স, ওইটা আছে প্রেজেন্ট টেন্স, তাহলে ওইটা হয়ে যাবে এখন ফার্স্ট টেন্স। তো সাবজেক্টের উপরে ভার্ব বসবে, ভার্ব কী আছে না? এম। এম এর ফার্স্ট ফর্ম কী হবে? ওয়াজ। এখন বসবে আর্টিকেল। তাহলে এখন হোয়াটকে দূরানোর জন্য আমরা আনবো গ্রেড। কেন গ্রেড আনবো? এই যে ফুল, এটা নাউন। যদি এখানে বেরি আনি হোয়াটকে দূরানোর জন্য, তাহলে হবে না। তাহলে কেন? বেরি মডিফাই করে ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভকে, আর গ্রেড মডিফাই করে নাউনকে। যেহেতু ফুল শব্দটা নাউন, সেহেতু এখানে বেরি আনা যাবে না। ফুলের ক্ষেত্রে আনতে হবে কি? এখানে হোয়াটকে দূরানোর জন্য, হোয়াটের অর্থ প্রকাশের জন্য কি আনতে হবে? গ্রেড। ইজ ইট ক্লিয়ার? He said, what a nice bird it is. এখানে হি সেড রিপিটিং ভার্বের অংশ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ রিপিটেড স্পিচের অংশ, এটা আমরা সবাই জানি। তো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আছে, আর্টিকেল আছে, নাইস এডজেক্টিভ আছে, বার্ড নাউন আছে, তারপরে সাবজেক্ট, তারপরে কি? ভার্ব। এখানে একটি আশ্চর্যবোধক চিহ্ন পড়ার কথা, এটা অ্যাক্সিডেন্টলি আনফর্চুনেটলি আশ্চর্যবোধক চিহ্নটা পড়ে নাই। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এখানে একটি কী হবে? আশ্চর্যবোধক চিহ্ন হবে। এটার যে স্ট্রাকচার, হোয়াট প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি? নাউন, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরকম হলে এটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্নটা পড়ে নাই, সরি। তাহলে এটাকে যখন আমরা কী করবো? অ্যাসার্টিভ করবো, আর সরি ইনডিরেক্ট করবো, তখন তো সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, একজন মানুষ যদি হঠাৎ একটা পাখি দেখে, আর পাখিটা যদি সুন্দর হয়, তাহলে সে কী বলবে? কতই না সুন্দর একটি পাখি, অথবা কী সুন্দর পাখি। তার মানে পাখিটার সৌন্দর্য দেখে সে অবাক হবে, আশ্চর্য হবে, তাই না? তাহলে এখানে এক্সক্লেইমের পরে কী আনবো? সরও আনবো না, জয়ও আনবো না, কারণ সে আশ্চর্য হয়েছে। তাহলে কী আনবো? ওয়ান্ডার। এক্সক্লেইম ইন ওয়ান্ডার অথবা এক্সক্লেইম উইথ ওয়ান্ডার। নাও উই ক্যান সি দ্য আনসার। হি এক্সক্লেইমড ইন ওয়ান্ডার। এখন ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো? দ্যাট। এখন সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করার জন্য কী আনবো? সাবজেক্ট আনবো। সাবজেক্টের পরে কী আনবো? ভার্ব আনবো। যেহেতু রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স, ইজটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। এখন আনবো আর্টিকেল। হোয়াটকে দূরানোর জন্য কী আনবো? ভেরি আনবো। তারপরে লিখবো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হি এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। এখানে ডিরেক্ট নেরেশনটা রিপোর্টের স্পিচে পরে নোট অফ এক্সক্লামেশনটা পড়ে নাই, অ্যাক্সিডেন্টলি। তোমরা এটা মনে করবা যে এখানে এটা আছে। ওকে, নেক্সট সেন্টেন্স। দ্য টিচার সেড টু দ্য বয়, কমা, হাউ ক্লেভার ইউ আর, অ্যান্ড নোট অফ এক্সক্লামেশন। হাউ ক্লেভার, হাউ প্লাস এডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট মিনস দিস ইজ অলসো অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো হাউ ক্লেভার ইউ আর, এই হাউ ক্লেভার এই কথাটার বক্তাকে দি টিচার, তুমি কতই না চালাক। তার মানে একটা বাচ্চার চালাকি দেখে টিচার কি হয়েছে? আশ্চর্য হয়েছে, অবাক হয়েছে, তাই না? তাহলে আমরা কি আনতে পারি? এক্সক্লেমে পরে ওয়ান্ডার ভার্ব ব্যবহার করতে পারি না? অথবা সারপ্রাইজ ব্যবহার করতে পারি। দ্য টিচার এক্সক্লেমড ইন ওয়ান্ডার। এখন ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো? দ্যাট। সাবজেক্টকে এখানে ইউ, ইউ সেকেন্ড পারসন, তার মানে রিপিটিং ভার্বের যে লিসেনারের সাথে সম্পর্ক, তাহলে লিসেনারকে দি বয়, তাহলে দি বয়ের প্রোনাউন কী হবে? হি। তাহলে আইটা হয়ে যাবে কি? ইউটা কি হয়ে যাবে? হি। ভার্ব কি আছে? আর। আর এর ফার্স্ট ফর্ম ওয়ার হওয়ার কথা, কিন্তু হি এর পরে তো ওয়ার হবে না, হবে কি? ওয়াজ। কারণ হি দ্বারা কাকে বোঝাচ্ছে? বয়টাকে। ভেরি ক্লেভার। My dear student, there is a note for you. এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হলে এলাস, কমা, হুরে ইত্যাদির অর্থ অনুসারে এক্সক্লেম ইন অবলিক উইথ গ্রিভ, কমা,
এক্সক্লেম ইন অবলিক উইথ জয়, কমা, এক্সক্লেম ইন অবলিক উইথ ওয়ান্ডার ইত্যাদি হয়। তবে যেখানে এক্সক্লেমেশনের প্রকৃতি সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না, সেখানে রিপোর্টিং ভার্ব কেবলমাত্র এক্সক্লেম অথবা ক্রাই আউট ব্যবহার করাই সমীচীন। ইনডিরেক্ট স্পিচে লিঙ্কার হিসেবে দ্যাট বসে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুটো অংশকে জোড়া লাগানোর জন্য কনজাংশন হিসেবে কী বসবে? দ্যাট বসবে। ওকে, অ্যানাদার নোট ফর ইউ, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগের তীব্রতা বোঝাতে হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়, তাহলে তার পরিবর্তে গ্রেট অবলিক ভেরি বসে। সাধারণত নাউনের পূর্বে গ্রেট এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে, যেমন ফুলের আগে গ্রেট বসেছি আমরা। ইনডাইরেক্ট স্পিচে সর্বদা ফুল স্টপ ব্যবহার হয়। Some special uses of exclamatory sentences. My dear student, exclamatory সেন্টেন্সে আমি বিশেষ কিছু বাক্য নিয়ে আলোচনা করতে যাব, যেগুলি তোমরা বিভিন্ন পাবলিক এক্সামে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পাবে। সো বি অ্যাটেন্টিভ। কি দেখতে পাচ্ছি আমরা? হেল্প, হেল্প, হেল্প শব্দটার পরে নোট অফ এক্সক্লেমেশন আছে, দ্বিতীয় হেল্পের পরে নোট অফ এক্সক্লেমেশন আছে। শাউটেড দ্য ওম্যান, মহিলাটি জোরে চিৎকার করে বলল, সাহায্য করো, সাহায্য করো। আমরা বিপদে পড়লে অনেক সময় দূর দূরান্তে একা যদি থাকি আমরা বলি না, বাঁচাও বাঁচাও বাঁচাও, এটা চিৎকার করে বলি। আর চিৎকার করাই না কি? শাউট। তাহলে যেহেতু এখানে রিপোর্টিং স্পিচটা কিন্তু সামনে, আর রিপোর্টিং ভার্বের অংশটা কি শেষে, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং স্পিচের অংশটা সামনে নিয়ে আসবো আমরা, তাই না? যদি রিপোর্টিং ভার্ব হিসেবে শাউট থাকে তাহলে এটা শাউটই থাকবে। তাহলে আমরা কী লিখতে পারবো? দি ওম্যান শাউটেড, দি ওম্যান শাউটেড। আচ্ছা, মহিলাটি কেন শাউট করেছিল? সাহায্যের জন্য, ফর হেল্প। তার মানে এখানে কি আসে নাই? কোনো কনজাংশন আসে নাই। কেন আসে নাই? সে যদি আমরা জিজ্ঞাসা করি, কেউ যদি চিৎকার করে, যদি কেউ জিজ্ঞাসা এই সে চিৎকার করছে কেন, তখন মানুষ উত্তর দেয় যে এই জিনিসটির জন্য বা এই কারণে। তাহলে এখানে অন্য একটি বাক্য আনার দরকার নাই, একটা ফ্রেজ আনলে কি হয়ে যায়? হয়ে যায়। তো যেহেতু তার চিৎকার করার পিছনে একটি কারণ রয়েছে, এই কারণের জন্য কী আনলাম? ফর। সে কী চাই? সাহায্য চাই। দুইটা হেল্পের মধ্যে শুধু একটা হেল্পই আনলাম, ওটা তো সে বারবার বলতেছে সাহায্য করো, সাহায্য করো। কিন্তু আমরা উত্তর দেওয়ার সময় কি বলবো? মহিলাটি সাহায্যের জন্য চিৎকার করেছিল। তখন কি আমরা হেল্প দুইবার ব্যবহার করবো? নো, একবারই করব। হি সেড, কমা, ইনভার্টেড কমা স্টার্ট, গুড বাই মাই ফ্রেন্ডস। মাই ফ্রেন্ডসের আগে এখানে কমা আছে, তার মানে মাই ফ্রেন্ডস হিয়ার, মাই ফ্রেন্ডস ইজ ভোকেটিভ কেস, সম্বোধন পদ। বক্তা বন্ধু বলে সম্বোধন করে বলল বিদায়। রিপোর্টের স্পিচে যদি কোনো নাউনের আগে বা পরে কমা থাকে তাহলে সেটাকে বলা হয় ভোকেটিভ কেস। ইনডিরেক্ট করার সময় এই ভোকেটিভ কেসটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট হয়ে যায়। এবং বিদায় জানানো ইংরেজি হচ্ছে বিট। গুড বাই দ্বারা আমরা কী জানাই? বিদায়। বিদায় জানানো ইংরেজি কি? বিট। যেহেতু সেট ফার্স্ট ফর্ম, এই জন্য বিটের ফার্স্ট ফর্ম কী হলো? বেড। হি বেড। এখন ওই যে বললাম মাই ফ্রেন্ডস, এটা ভোকেটিভ কেস। ভোকেটিভ কেসটা কী হয়ে যাবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট হয়ে যাবে। তো মাই মানে কে? সাবজেক্ট। সাবজেক্টকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি। হি এর পজিটিভ কেস কী হবে? হিজ। হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। তার মানে এখানেও কোনো কি নেই, লিঙ্কার নেই। এই জন্য বলা হয়েছে সাম স্পেশাল ইউজেস অফ এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। He said to me, thank you. He said to me, thank you. কি হয়েছে? সেট টুর পরিবর্তে
কী বসলো? থ্যাঙ্কড। ইউটা কী হয়ে গেল? মি, কারণ ইউর সাথে সম্পর্ক কার? মি এর। হি থ্যাঙ্কড মি। আমাদের অর্থাৎ যখন রিপোর্টের স্পিচে থ্যাঙ্ক ভার্ব থাকবে তখন রিপোর্টিং ভার্বটা থ্যাঙ্ক ভার্বে পরিণত হবে। আর সেকেন্ড পার্সন ইউর সাথে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সম্পর্ক থাকে, তাহলে থ্যাঙ্ক ভার্ব চলে আসছে রিপোর্টিং ভার্বের জায়গায়, ইউ অবজেক্ট চলে আসছে মি এর জায়গায়, তাহলে তো ওই অংশ এই রিপোর্টের স্পিচ আর কিছু নেই। সো আমি কেন লিঙ্কার আনবো? ইজ ইট ক্লিয়ার? মাদার সেড গুড মর্নিং মাই সান। গুড মর্নিং মাই সান, এখানে মাই সানের আগে কমা আছে, তার মানে মাই সান এখানে ভোকেটিভ কেস, তার মাই সানও কী হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। গুড মর্নিং দ্বারা আমরা কি করি? কারোর জন্য একটি সুন্দর সকাল কামনা করি। কামনা করাই দেখি উইশ, উইশে ফার্স্ট ফর্ম কী হবে? উইস্ট। মাদার উইস্ট, কাকে উইশ করছে? তার ছেলেকে। তো মাইটাকে মাদার, মাদারের পজিটিভ কী হবে? হার। মাদার উইস্ট হার সান গুড মর্নিং। ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে কিছু বিষয় তোমাদের জন্য দিয়েছি যে রিপোর্টের স্পিচে ডিরেক্ট নেরেশনের রিপোর্টের স্পিচে থ্যাংক ইউ থাকলে রিপোর্টের স্পিচে থ্যাংক থাকলে ডিরেক্ট নেরেশনে থ্যাংক থাকলে ইনডিরেক্টে রিপোর্টিং ভার্বটা থ্যাংক হয়ে যাবে। ডিরেক্ট নেরেশনের রিপোর্টের স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে রিপোর্টিং বা ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা থ্যাংক ভার্বে পরিণত হবে। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন থাকলে এগুলি দ্বারা কী করা হয়? শুভ কামনা করা হয়। এই জন্য ইনডিরেক্ট করার সময় সেট ভার্বটা উইশ ভার্বে কী হবে? সে ভার্বটা উইশ ভার্বে পরিণত হবে। ওয়েলকাম থাকলে ওয়েলকাম ভার্বে পরিণত হবে। গুড বাই এবং গুড নাইট, এগুলি গুড নাইট বলা হয় বিদায়ের সময়। রাতে 11টা বাজে যদি দেখা হয় গুড ইভিনিংয়ে বলবে, রাতে 1টা বাজে যদি দেখা হয় গুড ইভিনিংয়ে বলবে, কিন্তু সন্ধ্যা 7টার পরে যদি কেউ একজন আরেকজনের কাছ থেকে বিদায় নেয় গুড নাইটই বলতে হবে। তার মানে গুড নাইট বলা হয় বিদায়ে, আর সাক্ষাতে বলা হয় কি? গুড ইভিনিং। তো গুড বাই এবং গুড নাইট আমরা এগুলো বলি কোন সময়? বিদায়ের সময়। আর বিদায় জানা মানে কি? বিড। কনগ্রেচুলেশন থাকলে আমরা ইনডিরেক্ট করার সময় কনগ্রেচুলেট ভার্ব ব্যবহার করব। ইজ ইট ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষে চলে এসেছি। আমি অনেক কষ্ট করে লেসনটি তোমার জন্য তৈরি করেছি। তোমরা যদি এটি দেখো মনোযোগ সহকারে তাহলে আমার এই সার্থক, আমার এই কষ্ট, আমার এই প্রসেসটা সফল হবে বলে আমি আশা করি, এবং তোমরাও সফলতা চিনিয়ে আনতে পারবে তোমাদের জীবনে। পরিশেষে আমি সবাইকে একটি অনুরোধ করতে চাই, তোমরা যদি আমার ক্লাসগুলি উপভোগ করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। Okay, dear student, now I would like to conclude my class, and at the 11th hour I would like to thank you once again for joining the class, for enjoying the class. See you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.